শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভা 2026-এর ভোট ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করছেন, কারণ 60 লক্ষর অধিক যে ভোটারদের নাম বিচারাধীন রয়েছে, তাদের নাম যাতে ভোটার লিস্টে পুনরায় তুলে তারপরে ভোট করা হয়। বিজেপিও তাই বলছে, কংগ্রেসও তাই বলছে, সিপিএমও তাই বলছে, আইএসএফ তাইও বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের অনুমতি ছাড়া ইলেকশন কমিশন কোনোভাবেই এই ইলেকশন ঘোষণা করতে পারে না। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরাবুল ইসলাম, তিনি কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বর্তমানে তিনি ক্যানিং পৌর বিধানসভায় আইএসএফের প্রার্থী হচ্ছেন। এই কথা আমরা যখন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বা আইএসএফের নেতাদের জিজ্ঞাসা করেছিলাম, তখন কিন্তু তারা এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কার্যত নওশাদ সিদ্দিকী আজকে তিনি খোলাসা করে দিলেন যে হ্যাঁ, আরাবুলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ 26-এ বিধানসভায় ক্যানিং পূর্ব থেকে আইএসএফের প্রার্থী হচ্ছেন আরাবুল ইসলাম। এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আরাবুল ইসলাম ফুটবুরার পথে আপনারা এই সাসপেন্ডটাকে ক্লিয়ার কেন করছেন? আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পৌর বিধানসভা থেকে তিনি আইএসএফ এর প্রার্থী হচ্ছেন, এটা আমরা সূত্র মারফত আপনারা প্রচুর খবর পাবেন। আপনাদের স্ট্রং সূত্র আছে, ভালো জিনিস। যখন ঘোষণা হবে যে তখন আপনারা তাহলে দেখবেন। আর একটা কথা, কে আসবে দলে নতুন করে, এটা নওশাদ সিদ্দিকীর হাতে পাওয়ার নাই। চেয়ারম্যান হলো, এটা আমার দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান। সুতরাং এটাতে আমরা কোনোভাবেই মাথা দিইনি। আর শুনুন, আর যে আমাদের সাথে আরাবুল সাহেবের আমাদের কমিটির সাথে আলোচনা হয়নি, যদি এটা বলি এটা মিথ্যা অসত্য কথা বলা হবে। আরাবুল সাহেবের সাথে আমাদের রাজ্য কমিটি, জেলা কমিটির একাধিক নেতাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমার সাথে সে অর্থ হয়নি। আপনারা প্রার্থী ঘোষণা কবে করবেন? বামফ্রন্ট আজকে কিন্তু প্রথম দফা প্রার্থী তালিকা হচ্ছে। দাঁড়ান, আমরা ছোট দল অনেকের চোখে, তাহলে একবার ধীর গতিতে যেতে দেন না। কত সিটে প্রার্থী দেবেন এবারে? ঘোষণা যখন করবো তখন করবো। বামফ্রন্টের সঙ্গে জোটে কত দূরে জোটটা মানে ক্লিয়ার হয়ে গেছে? ওটা আমাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। আমাদের দিক থেকে সব ক্লিয়ার করে দিয়েছি। আমাদের শেষ লাস্ট অবস্থান কী হবে সব জানিয়ে দিয়েছি আমাদের কাছে। এবার আমাদের উপর নির্ভর করছে। আগের বার মতো হবে না তো যে একই বামফ্রন্ট প্রার্থী দেবে না হয় সাক্ষা করছি, নাহলে 2021-এ দেখুন এতক্ষণ আমাদের প্রচারে নেমে গিয়েছিল প্রার্থীকে সামনে রেখে। থ্যাংক ইউ। একটু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ক্যানিং পৌর বিধায়ক তিনি ভাঙড়ে দাঁড়াবেন। সেই জায়গায় ভাঙড়ে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনার পক্ষে ভাঙড়ে জেতাটা কত সহজ হবে না টাফ হবে? আমি তো চাইছি মমতা ব্যানার্জি ভাঙড়ে থাকুক, আর দল আমাকে ভাঙড়ে নমিনেশন দিক। সেই জায়গায় দেখুন ক্যানিং আপনারা বারবার বলছেন যে শওকত মোল্লা দাঁড়াক, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জকে পূরণ করে কিন্তু তিনি ভাঙড়ে দাঁড়াতে পারে। কিন্তু তিনি অনেকবার চ্যালেঞ্জ করছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ইভেন কি দোয়া সিদ্দিকী, আপনার চাচা শওকত মোল্লা সাহেব, ওই নটোরিয়াস ক্রিমিনালটা, ওই নটোরিয়াস ক্রিমিনালের উত্তর আমাকে দিতে হবে। তোয়া শাহজাহানের আশপাশে যারা ঘুরে তো দূরের কথা, মানে তোয়া শাহজাহানের কোন অংশে তোয়া শাহজাহান ওর প্রশ্নের উত্তর দেবে? ওর নেতা ওরকম তৃণমূলের নেতা 1000 আছে, উত্তর সব দিতে হবে। আপনারাও বলছেন যে 60 লক্ষ ভোটারের নাম কারেকশন করে তারপরে ভোট হোক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন, বামফ্রন্ট বলছেন, কংগ্রেসও বলছেন, ইভেন কি মমতা ব্যানার্জিও বলছেন। তারপরে ইলেকশন কমিশন তিনি একতরফাভাবে ইলেকশন ঘোষণা করে দিতে পারে কি 60 লক্ষ ভোটারের? এবার বলুন, ভোট ঘোষণা হওয়ার পরে মমতা ব্যানার্জি কি কথা বলেছে এটা নিয়ে? আর বিজেপি এটা নিয়ে কথা শব্দ খরচ করেছে। ভোটের আগে অনেক গল্প, ভোট ঘোষণার আগে অনেকে গল্প শুনিয়েছিল। ভোট ঘোষণার পরে কি মমতা ব্যানার্জি এখনো বলছেন যে আমি ভোট বয়কট করব? আমি তো বলছি মমতা ব্যানার্জি ঘোষণা দিক, ভোট বয়কট করবো যতক্ষণ না অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে। কারণ গণতন্ত্রের উৎসব যদি নাগরিকই না, ভোটাররা না সবাই উদযাপন একসাথে করতে পারে, সেটা অসম্পূর্ণ থেকে যাবে না। আর্টিকেল 326 সরাসরি ভায়োলেট হচ্ছে, তাহলে কীভাবে উৎসব উদযাপন হবে? মমতা ব্যানার্জি মহাশয় এই বিষয়ে একটা কথা বলছেন। আমরা ডে 1 থেকে বলে আসছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে কোনো যদি বেগড়িবাই করে, অন্যায় পথ অবলম্বন করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই মাঠে ময়দানে পরপর শনিবার রবিবার মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ সভা করেছি। আজকে সোমবার এসে গেছি কলকাতা হাইকোর্টে এসে আমি মামলা করছি, অ্যাফিডেভিট জমা অ্যাফার্ম করেছি যে
মামলা করছি যে আমাদের যে দাবিটা হচ্ছে অ্যাডজুডিকেশনে রেখে এই ভোট প্রক্রিয়া সম্ভব নয়। এই নোটিফিকেশানকে বাতিল করতে হবে, আইদার পোস্টপন করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশনের সমস্ত বিষয়টা নিষ্পত্তি হচ্ছে। আর সাথে সাথে যেটা বলেছি যে আপনার প্রত্যেক দিনের লিস্ট পাবলিশ করতে হবে, কত ডিলিট হলো, কত বিবেচনাধীন থেকে বার হলো, ভোটার লিস্টে নাম উঠলো, সে লিস্ট পাবলিক ডোমিনে আনতে হবে। আর সাথে সাথে এটাও আমাদের দাবি আছে যে আপনি অ্যাডজুডিকেশন থেকে কেউ ডিলিট হতে পারে, কেউ আবার ফ্রেশ হতে পারে। যে যার নাম ডিলিট হচ্ছে বা যার নাম ফ্রেশ হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নোটিশ পাঠাতে হবে, এই দাবি নিয়ে। এবং সর্বোপরি এনটিআর SIR প্রসেসকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি 3 মাস আগে ভোট করে নিয়েছিলেন তার সুবিধার্থে। পরিষ্কার সংবিধানে রয়েছে রাজ্য এবং কেন্দ্র তারা তাদের সুবিধার্থে 2-1 মাস ভোট এদিক ওদিক করার অধিকার রয়েছে। সেই জায়গায় ইলেকশন কমিশন একতরফাভাবে ঘোষণা করে দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলছে যে আমি ধর্ণা দেবো, ভোটের নাম তুলে দিতে হবে। আমি প্রশ্ন হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির এখন অবস্থানটা কি জানতে চাই। আমি অনেক আগে বলেছি, আমার ফেসবুকের নতুন পোস্ট দেখতে পারেন যে 2026-এ নির্বাচনী বৈতরণী পার হবে SIRকে সামনে রেখে। 2021-এ NRC CA করেছিল, আর মমতা ব্যানার্জি OBCকে খেয়েছে, ওয়াকাফকে খেয়েছে, এবার খাবে কি এই SIRকে খাবে। মিন্স শাসকের পক্ষ নিয়ে নেবে কেন্দ্র সরকারের, এটা তাই হচ্ছে। মমতা ব্যানার্জি কি বাংলার মানুষকে বকা হবে? তিনি এমনটা কেন করছেন বারবার? বাংলার মানুষের সঙ্গে দেখুন, ব্যাপারটা বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলছে না তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য তলে তলে RSS এর মাধ্যমে বিজেপির সাথে সেটিং করছে, এটা বাংলার মানুষের বোঝা উচিত। তিনি বলেছিলেন SIR আমি জীবিত থাকতে হতে দেবো না, ওয়াকফ বিল জীবিত থাকতে হতে দেবো না। তিনি ধর্ণা দিচ্ছেন যে 60 লক্ষ ভোটারের নাম না তুললে আমি ভোট করতে দেবো না, অথচ সব হয়ে যাবে। তো প্রশ্ন এখানেই তো, ওই জন্য বলছি আজকে গতকাল থেকে আজ 24 ঘন্টা প্রায় হতে চলেছে, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর মুখে কোনো কথা শুনেছেন যে এই 60 লক্ষ ভোটারদেরকে নিয়ে? এখন তিনারা প্রস্তুত নিচ্ছেন, দেখুন লিস্ট সাজাচ্ছেন, কে কোথায় কন্টেস্ট করবে, কাকে কন্টেস্ট করাতে হবে না করাতে হবে, সেই লিস্ট তারা সাজাচ্ছেন। এইটুকু বুঝতে হবে আমাদেরকে। আমি অনেক আগেই বলেছি যে মমতা ব্যানার্জি ধর্নাটা ভোটারদের জন্য ধর্না না নিজের গদি বাঁচানোর জন্য ধর্না। আজকে ডেটে আবারও বলছি, মমতা ব্যানার্জি ধর্নাটা নিজের গদিকে বাঁচানোর ধর্না। ভোটারদের জন্য যে ধর্না হতো আজকে তার প্রতিফলন হতো। আজকে তিনি অন্তত বলতেন যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ সমস্যা সমাধান হবে আমি ভোটকে বয়কট করব। আর মমতা ব্যানার্জি এই ভোট বয়কটকে ডাকলে তার সাথে কোন পার্টি সাড়া দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির ডাককে সাড়া দেবে। আর মানুষের সাংবিধানিক অধিকার আজকে বিপন্ন হচ্ছে, সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে মমতা ব্যানার্জির ডাকে নওশাদ সিদ্দিকী সাড়া দিতে প্রস্তুত। তবে এই সাড়া রাজনৈতিক জোটের সাড়া নয়, কিন্তু মানুষের ভোটাধিকার বাঁচানোর সাড়া। আর ডিএর জন্য ধর্ণা দিচ্ছেন ধর্মতলা মনুমেন্টের নিচে বহুত দিন ধরে, সেই পয়সা তাদের ডিএ দিচ্ছিল না। কালকে 45 মিনিট আগে ভোট ঘোষণা তিনি ডিএ ঘোষণা করেছেন। মানে বুঝতে পারছেন সরকার কত চাপে আছে। এই মুয়াজ্জিন সাহেবদের 500 টাকা বাড়াচ্ছেন, পুরোহিত সাহেবদের বাড়িয়ে দিচ্ছেন, সরকার প্রচণ্ড চাপে আছে। দুর্নীতি করে সরকার এই পর্যন্ত পৌঁছে গিয়েছে।